আজই জঙ্গি ধরা পড়েছে এবং বর্ধমান থেকে রেনেসা উপনগরীতে থাকতো এই জঙ্গি। আর হামিম মণ্ডল কোথা থেকে ধরা পড়েছে? জিম থেকে ধরা পড়েছে। জিম থেকে ধরা পড়েছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, দেখুন, বর্ধমানের জিমের কাসরাত করছিল জিমে। হামিমের কাসরাত করার সময় হামিমের কিছুক্ষণ পরে জিমে ঢোকে পুলিশ। জিম থেকে পাকড়াও জঙ্গি হামিম। দেখছেন সেই ছবি। এবার ছবি দেখুন, এবার ছবিটা দেখুন। এই দেখুন, অর্থাৎ কালকে রাত 8টা, সেই সময় সকাল 8টা, মাফ করবেন, সকাল 8টা 30 তারিখ ডেট দেখা যাচ্ছে সিসি ক্যামেরার ফুটেজ। এটিএস এ জালে এই সময় পড়ে গেল এই হামিম মণ্ডল। এ নাকি সাজ্জাদ গোষ্ঠীর সঙ্গে যুক্ত। এই যে হামিম মণ্ডল, দেখুন সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে হামিম মণ্ডল জিমে, সেই সময় জিমে কাসরাত করছে। জিম থেকে জালে জঙ্গি, জিম থেকে জালে জঙ্গি। হাওড়ার পিলখানায় নাকি থাকতো এই হামিম মণ্ডল। এই নাকি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধিতে নজর রাখতো। দেখুন এই হামিম মণ্ডল, এই হচ্ছে সেই জঙ্গি। সরাসরি চলে যাব প্রতিনিধি শরদিন্দুর কাছে। শরদিন্দু, শুধু রেনেসা উপনগরীতে থাকতোই না, একেবারে নিশ্চিন্তে নিরুপদ্রবে জিমেও যেত। একেবারেই, যে একদম সাধারণ জীবনযাপন করত এবং এখানে বাবা মা বোন ভাইদের সঙ্গে থাকতো। ফলে কেউ কোনো রকম সন্দেহ করেইনি যে সে একটা বলা যায় যে কাশ্মীরের জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সে যোগাযোগ রেখে চলেছে, তাদের নিয়মিত তথ্য সরবরাহ করে চলেছে। সে কলকাতাতেও যাতায়াত করত এবং হাওড়ায় যেমন যাতায়াত ছিল কলকাতাতেও যেত, এবং এখানে থাকলে সে জিমে যেত, বাজারে যেত, সব মিলিয়ে একেবারে স্বাভাবিক জীবনযাপন করত, যাতে কেউ কোনো সন্দেহ তাকে করতে না পারে। এবং যেটা জানা যাচ্ছে যে তার উপর নজর রাখা হয়েছিল, এবং সে যখন জিমে ঢোকে তখনই অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের যারা সদস্য অভিযানে এসছিল তারাও সেই সময় জিমে ঢুকে তাকে ডাকে। এরপরে সে সেখান থেকে উঠে আসে, মোবাইল ফোন এবং ব্যাগ নেয়, তারপরেই তাকে নিয়ে বেরিয়ে যায়। অর্থাৎ খুব স্বাভাবিক। শরদিন্দু, একজন সাধারণ মানুষ তিনি কি করে ভাববেন এই ব্যক্তিকে দেখে যে এই হামিম মণ্ডল জঙ্গি, এই হামিম মণ্ডল সাজ্জাদ গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করা আছে? তার কি করে বুঝতে পারবেন? তারা বাজারে যাচ্ছেন, পরিবারের সঙ্গে যাচ্ছেন। পালা বদলের পর এটিএস তৈরি হয়েছিল, কারণ এটিএস তৈরির কথা বলেছিলেন, নির্দেশ দিয়েছিলেন অমিত শাহ। 1 মাসের মধ্যে বেঙ্গল অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের প্রথম বড় সাফল্য। অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের প্রথম বড় সাফল্য, বর্ধমান থেকে গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডল। পালা বদলের পরই তৈরি হয়েছিল এটিএস, বেঙ্গল এটিএস। এই বেঙ্গল এটিএস এসটিএফ এর সঙ্গে সহযোগিতায় এটিএস সাফল্য পেল, বড় সাফল্য। যাদের নাম উঠে আসছে সাজ্জাদ ভাট গোষ্ঠী। এই সাজ্জাদ ভাট গোষ্ঠী এই জঙ্গি নিশানায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এই বিষয়ে কতটা কি জানা যাচ্ছে? সরাসরি চলে যাব প্রতিনিধি শরদিন্দুর কাছে। শরদিন্দু, কিভাবে জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর টার্গেট ছিলেন এই হামিম মণ্ডলের বা সাজ্জাদ গোষ্ঠীর? দেখো, সাজ্জাদ ভাট গোষ্ঠীর যে সদস্যরা তারা যে এ রাজ্যে সক্রিয় হয়ে রয়েছে তা কেন্দ্রীয় সংস্থার কাছে সেই তথ্য ছিল। এবং দেখা যাচ্ছে যে পালা বদলের পরই কিন্তু এই যে আবাসন সেখানে কিন্তু আসে হামিম মণ্ডল। অর্থাৎ নির্বাচনের পর, পালা বদলের পর বর্ধমানে ঘাঁটি গাড়ে এই হামিম মণ্ডল, এবং তখনই কিন্তু রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড অমিত শাহর নির্দেশে। ফলে একটা ঘটনা যে ঘটছে এই তথ্য মনে করা হচ্ছে যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে ছিল, এবং তারা কিন্তু এই হামিম মণ্ডলের গতিবিধির ওপর নজরদারি রেখে চলেছিল। 5 জন, হামিম সহ 5 জন এই সাজ্জাদ ভাট গোষ্ঠীকে তথ্য সরবরাহ করছিল। কি তথ্য? না, মুখ্যমন্ত্রীর
গতিবিধির তথ্য, মুখ্যমন্ত্রী কবে কোথায় কোন পথ ধরে যাচ্ছে, এবং এই 19 নম্বর জাতীয় সড়কদের ধরেই কিন্তু পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া প্রভৃতি জায়গায় মুখ্যমন্ত্রী যান। ফলে এই একেবারে জাতীয় সড়কের ধারেই এই যে আবাসন, এখানেই ঘাঁটি গেড়ে সেই তথ্য সরবরাহ করা হচ্ছিল। এখন দেখার যে এটা কি তারা কাশ্মীর থেকে কোনো সবুজ সংকেতের অপেক্ষায় ছিল, নাকি আরো তথ্য তাদের সরবরাহ করতে বলা হচ্ছিল, এইসব বিষয়গুলি কিন্তু অ্যান্টি টেররিস্ট। এবার দেখাবো শরদিন্দু যে আবাসনের কথা বলছিলেন আমাদের প্রতিনিধি, সেই রেনেসা আবাসন। এই রেনেসা আবাসন হচ্ছে বর্ধমানে যারা বাস করেন তাদের কাছে খুব পরিচিত, নবাবহাটের পাশেই, একদম নবাবহাটের কাছেই। আপনাদের মনে করিয়ে দিই, 2014 সালে এই জেলাতেই খাগড়াগড়ে ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল। সেই খাগড়াগড় থেকে মেরে কেটে 2 কিলোমিটার হচ্ছে এই রেনেসা উপনগরী। এখানেই ভাড়া নিয়েছিল একটি ফ্ল্যাট এই হামিম মণ্ডল, যাকে সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে। আবার যাব, এই তথ্য পাচারের চেষ্টা কিভাবে করত, কি জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর গতিবিধি কিভাবে নজর রাখত এই হামিম মণ্ডল। সোমরাজ, তোমাকে এই মুহূর্তে জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য পুলিশের ডিজিপি এবং মুখ্যমন্ত্রী নিরাপত্তায় দায়িত্বে যারা থাকেন ডাইরেক্টর অফ সিকিউরিটির আধিকারিকদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। এই হামিম মণ্ডলকে বেঙ্গল এসটিএফ গ্রেপ্তার করার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার নিজের ঘরে একটি পর্যালোচনা বৈঠক করেছেন। সেখানে ইতিমধ্যে বেশ কয়েক দফা নির্দেশ রাজ্য পুলিশের ডিজিপি এবং নিরাপত্তা অধিকর্তাদের দেওয়া হয়েছে। মূলত হামিম মণ্ডলকে বেঙ্গল এসটিএফ যখন জেরা করা শুরু করেছে, তখন একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অবশ্যই আগামীকাল বেঙ্গল এসটিএফ এর তরফে সাংবাদিক সম্মেলন করা হবে। ইতিমধ্যেই তাকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে। আজ সন্ধ্যেবেলা বা রাতের বেলাতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তাকে জেরা করতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তার কারণ, যেহেতু জঙ্গি যোগ পাওয়া যাচ্ছে, ফলত ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিও তাকে জেরা করতে পারে। কিন্তু প্রাথমিকভাবে যেটা এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে বলে জানা যাচ্ছে, বেঙ্গল এসটিএফ জেরা করবে, ডাইরেক্টর অফ সিকিউরিটির আধিকারিকরা জেরা করবে, রাজ্য পুলিশের উইং সিআইডি তাকে জেরা করবে, এবং তারপরে কেন্দ্রীয় ইনভেস্টিগেশন এজেন্সি তারাও জেরা করবে। তার কারণ, তার কাছ থেকে বেশ কিছু মডিউল পাওয়া গেছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এখনো পর্যন্ত এসটিএফ সূত্রে আমরা যা জানতে পারছি, যেটা এখনো পর্যন্ত ডেভেলপমেন্ট হচ্ছে, যে তার কাছ থেকে বেশ কিছু মডিউল পাওয়া গেছে এবং কয়েকটি নকশাও পাওয়া গেছে। সেগুলি কোথাকার নকশা সেটা খতিয়ে দেখার চেষ্টা চলছে এখনো পর্যন্ত বেঙ্গল এসটিএফ এর তরফে। যদিও বেঙ্গল এসটিএফ এর যারা আধিকারিক বর্ধমানে আছেন তাদেরকে বারবার বিভ্রান্ত করার চেষ্টা করছেন, কিন্তু আধিকারিকরা গোটা বিষয়টি খুব সিরিয়াসলি নিয়েছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। কারণ বিভিন্ন সময় বিভিন্ন রকমের উত্তর তিনি দিচ্ছেন। কখনো বলছেন তিনি যে সন্ত্রাসবাদী কাজ করতে পারেন সেটা তিনি প্রমাণ করতে চাইছিলেন এবং সেই কারণেই এই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তিনি যোগাযোগ গড়ে তুলেছেন। আবার কখনো তিনি বলছেন যে না, তিনি হাওড়াতেই থাকতেন, তিনি তো একটি কারখানায় কাজ করতেন, তাকে অকারণে ফাঁসিও দেওয়া হচ্ছে। বিভিন্ন রকমের কথা তিনি বলছেন এই মুহূর্তে তদন্তকারীদের, যার জেরে তদন্তকারীরা বিভ্রান্ত কিছুটা হচ্ছে। যদিও সব থেকে যেটা গুরুত্বপূর্ণ লিঙ্ক এই মুহূর্তে এসটিএফ পেয়েছে সেটা হচ্ছে তার মোবাইলের হোয়াটসঅ্যাপ। মোবাইলের হোয়াটসঅ্যাপ থেকে এমন কিছু কিছু নথি পেয়েছে যা রীতিমতো তদন্তের আওতায় এনেছে। তুমি দেখেছিলে কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একটা গুরুত্বপূর্ণ বিষয় জানালেন, যে রাজ্যেরই মন্ত্রিসভার সদস্য উমেশ রায় তিনি স্ক্যানারে ছিলেন। এই নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য এসটিএফ পেয়েছে, যে তথ্য নিয়ে ইতিমধ্যে এসটিএফ তদন্ত শুরু করেছে। কি সেই তথ্য? আমাদের হাতে এসে পৌঁছেছে সেই তথ্য, এবং সেখানে জানা যাচ্ছে উমেশ রায়েরই তার পরিবারের এক আত্মীয়কে কিডন্যাপিং এর চেষ্টা হয়েছিল। কিডন্যাপিং করার ফাঁদ পাচ্ছিলেন এই হামিম মণ্ডল বলি সূত্র মারফত জানা যাচ্ছে। এবং এসটিএফ সেই ঘটনাটা জানতে পারে, এসটিএফ এর যারা তদন্তকারীরা, কারণ এই হামিম আহমেদ বলে নয়, আরো কয়েকজনের ওপরও নজর রাখছিল বেঙ্গল এসটিএফ। এবং সেই নজর জানাই এই মুহূর্তে তোমার কাছে আসবো, নিউজ 18 বাংলার দর্শকদেরকে জানাই আপডেট যেটা হলো, এই হামিম মণ্ডল তার হোয়াটসঅ্যাপ থেকে ভয়ঙ্কর তথ্য পাওয়া গেছে এবং সেই তথ্যে জানা যাচ্ছে যে এই হামিম মণ্ডল বর্তমানে মন্ত্রিসভার মন্ত্রী উমেশ রায়,
তার কোনো এক আত্মীয়কে কিডন্যাপের পরিকল্পনা, কিডন্যাপের চক্রান্ত করা হয়েছিল এবং এই হামিম মণ্ডলের হোয়াটসঅ্যাপ থেকেও চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। কিডন্যাপ মন্ত্রিসভার মন্ত্রী, বর্তমান মন্ত্রিসভার মন্ত্রী উমেশ রায়ের আত্মীয়কে কিডন্যাপের চক্রান্ত করেছিল এবং এসটিএফ এর যারা জেরা করছেন তাদেরকে বারবার বিভ্রান্ত করার চেষ্টা করছে এই হামিম মণ্ডল। আরো একবার চলে যাব সোমরাজের কাছে। সোমরাজ, যেটা বলছিলে। দেখো, আত্মীয় নয়, তার পরিবারের এক সদস্যকে কিডন্যাপের চেষ্টা করছে। তদন্তের স্বার্থে এখনো পর্যন্ত সেটা গোপনীয়তা রাখছেন তদন্তকারীরা, তাই আমরাও সেটা গোপনীয়তা রাখছি। তার কারণ তার পরিবারের এক সদস্যকে কিডন্যাপিং এর চেষ্টা করছিল এবং এই কিডন্যাপিং এর মাধ্যমে তিনি এটা বোঝাতে চাইছিলেন, হামিম মণ্ডল এটা বোঝাতে চাইছেন যে বোঝাতে চেয়েছিলেন যে তিনি জঙ্গি কাজকর্ম করতে পারেন, তিনি সন্ত্রাসবাদী কাজকর্ম করতে পারেন এবং সেটা প্রমাণ দিতেই তিনি এই উমেশ রায়, যিনি এই সম্পর্কে কিছুই জানেন না, তিনি কিছুক্ষণ আগে হয়তো জানতে পেরেছেন, তিনি কিছুই জানতেন না, তার পরিবারের এক সদস্যকে কিডন্যাপিং এর ষড়যন্ত্র করছিল এই হামিম মণ্ডল, যিনি হাওড়ায় থাকতেন। তার কাছে হাওড়ার অনেক তথ্য ছিল যে এই উমেশ রায় যেহেতু হাওড়ারই বিধায়ক, ফলত তার কাছে কিছু তথ্য ছিল এবং সেই কারণেই উমেশ রায়ের পরিবারকে তিনি টার্গেট করছিলেন। তুমি দেখেছিলে কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও জানালেন যে উমেশ রায় স্ক্যানারে ছিলেন। আরো কিছু তথ্য এসটিএফ আনছে, এসটিএফ আগামীকাল পরিষ্কার করবে, কিন্তু এসটিএফ এর তদন্তকারীরা এই তার হোয়াটসঅ্যাপ থেকে যে তথ্য পেয়েছে সেখানেই দেখা যাচ্ছে যে এই রাজ্য মন্ত্রিসভারই এক সদস্য তার পরিবারের এক সদস্যকে কিডন্যাপিং এর ষড়যন্ত্র করেছিল এবং সেই তথ্য এসটিএফ পাওয়ার পরই এসটিএফ এর ফাঁদা পাতে পা দিয়ে দেয় এই হামিম মণ্ডল এবং তারপরেই এই হামিমকে গ্রেপ্তার করতে পারলো বেঙ্গল এসটিএফ। বেঙ্গল এসটিএফ এর তরফে শুধুমাত্র হামিম মণ্ডল নয়, আরো কয়েকজনের গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে এই মুহূর্তে এবং এসটিএফ এর বিভিন্ন দল প্রান্তে তারা যাচ্ছেন, কারণ এই হামিম মণ্ডলকে জেরা করে একদমই দেখো হামিম মণ্ডল আরো 2-3 জনকে তাদেরকেও টানতে চেয়েছিলেন তার দলে, তার কারণ তিনি প্রমাণ করতে মরিয়া ছিলেন যে তিনি জঙ্গি কাজকর্ম করতে পারেন, তিনি সন্ত্রাসবাদী কাজ করতে পারেন। তাকে পরীক্ষা দিতে হচ্ছিল এই জঙ্গি গোষ্ঠীর কাছে যে তিনি এই জঙ্গিবাদী কাজ করতে পারেন, জঙ্গিমূলক কাজকর্ম করতে পারেন, তাকে পরীক্ষা দিতে হতো। আর সেই পরীক্ষা দেওয়ার জন্যই তিনি বিভিন্ন জায়গায় ফাঁদ পাচ্ছিল। প্রথমে উমেশ রায়ের এক পরিবারের সদস্যকে তিনি কিডন্যাপিং এর টার্গেট করছিলেন, কিন্তু সেটাই তিনি কোনোভাবে ব্যর্থ হন এবং তারপর তিনি যে হোয়াটসঅ্যাপ তথ্য পাঠিয়েছেন, যে হোয়াটসঅ্যাপের তথ্য এই মুহূর্তে এসটিএফ এর তদন্তকারীদের হাতে আছে, তারা বলছেন যে তার হোয়াটসঅ্যাপের তথ্য থেকেই জাতীয় সুরক্ষা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তারা পেয়েছেন, তারা সেটা গোপনীয়তা রাখছেন। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও হোয়াটসঅ্যাপ সংক্রান্ত, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর লোকেশন সংক্রান্ত তারা তথ্য পেয়েছেন, যদিও সেটা ক্রস ভেরিফাই করছেন। তার কারণ তিনি যে তথ্য দিচ্ছেন বারবার যেহেতু তাকে বারবার জেরা করা হচ্ছে, জেরা করার সময় বিভিন্ন রকমের তথ্য তিনি বলছেন, যেই কারণে তদন্তকারীরাও কিছুটা বিভ্রান্ত হচ্ছেন। কিন্তু তদন্তকারীদের কাছে এখন তার একমাত্র সূত্র হচ্ছে, তদন্তের সূত্র হচ্ছে তার হোয়াটসঅ্যাপ চ্যাট এবং সেই হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে এক্সক্লুসিভ তথ্য। সোমরাজ বন্দ্যোপাধ্যায় যেটা বললেন, যে সোমরাজ বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে এই জঙ্গি হামিম মণ্ডল অন্য কয়েকজন যুবককেও তার দলে টেনে আনার চেষ্টা করছিল এবং হাওড়ারই বিধায়ক মন্ত্রী উমেশ রায় তার পরিবারের একজনকে অপহরণের চক্রান্ত করছিল এবং এই হামিম মণ্ডলের যে হোয়াটসঅ্যাপ, সেই হোয়াটসঅ্যাপ থেকে মুখ্যমন্ত্রী সংক্রান্ত কিছু তথ্য এবং এই ধরনের উমেশ রায়ের পরিবারের কাউকে অপহরণের চক্রান্তের তথ্য মিলেছে। এসটিএফ এখন জেরা করছে, সেই এসটিএফ এর তদন্তকারীদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে চলেছে এই হামিম মণ্ডল। এবার যেটা বলছিলাম, খাগড়াগড় কাণ্ড 2014 সাল, কিছুক্ষণ আগে বলছিলাম ভয়াবহ বিস্ফোরণ। এই খাগড়াগড় থেকেই প্রায় মেরে কেটে 2 কিলোমিটার দূরে হচ্ছে এই রেনেসা আবাসন, সেখানেই এই জঙ্গি থাকতো পরিবার নিয়ে। সরাসরি চলে যাব শরদিন্দুর কাছে। শরদিন্দু, 2014 সালে একবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব তোমার মাধ্যমে নিউজ 18 বাংলার দর্শকদেরকে কি হয়েছিল এবং তারপরে 12 বছর পর, 12 বছরে এক যুগ হয়, তারপরেই আবার 2026 এই জঙ্গি ধরা পড়লো। দেখো,
দেখো, বর্ধমান শহর লাগোয়া খাগড়াগড় একেবারে বর্ধমান শহরের প্রান্তে বলা যেতে পারে, এবং 2014 সালের 2রা অক্টোবর মহাষ্টমীর দিন, দুর্গাপুজোর মহাষ্টমীর দিন দুপুর 12:30টার সময় সেখানে একটা বিস্ফোরণ হয়, এবং প্রথমে মনে করা হয়েছিল গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, এবং তারপরে আমরা দেখি সেখান থেকে সিঁড়ি দিয়ে নেমে আসছে রক্ত। তারপরেই জানা যায় যে বিশাল জঙ্গি গোষ্ঠী সেখানে ডেরা বেঁধেছিল, এবং তারপরে সেই জঙ্গি গোষ্ঠীর জাল শিমুলিয়া হয়ে মুর্শিদাবাদ, মালদা, অসম, বাংলাদেশের সঙ্গে তার বিস্তৃত যোগ ধরা পড়ে। প্রচুর অস্ত্র বিস্ফোরক তাদের কাছ থেকে উদ্ধার হয়, এবং খাগড়াগড় তার পাশেই হচ্ছে যে বাবুরবাগ এবং তার আশপাশের এলাকা থেকে প্রচুর অস্ত্র, জঙ্গি কার্যকলাপ, বিভিন্ন তথ্য পাওয়া যায়। এবং বর্ধমান যে একবারে খাগড়াগড় যে জঙ্গিদের একেবারে ডেরা হয়ে দাঁড়িয়েছে, তা কিন্তু উদ্বিগ্ন হয়ে উঠেছিল কেন্দ্রীয় সংস্থাও। এবং প্রথমে বলা যায় যে এনএসজি থেকে শুরু করে থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা তারা তদন্ত করেছে, এবং এনআইএ এ রাজ্যের প্রথম যে মামলা শুরু, যে তদন্তভার হাতে নেয়, সেটাই ছিল এই বর্ধমান বিস্ফোরণ কাণ্ড বা খাগড়াগড় কাণ্ড। তারপরেও আবারও তার 2 কিলোমিটার দূরে নবাবহাটে এই রেনেসা উপনগরীর এই যে আবাসন, সেখান থেকে সাজ্জাদ গোষ্ঠীর কাশ্মীরের জঙ্গি সংগঠন, তাদের যে যোগ সেখান থেকে পাওয়া যাচ্ছে। এইটাই শরদিন্দু, যেটা সোমরাজ বললেন যে এই হামিমকে পরীক্ষা দিতে হতো সাজ্জাদ ভাট গোষ্ঠীর কাছে, এবং এই যে যুবক হামিম মণ্ডল, এই জঙ্গি বারবার পরীক্ষা দিত কেন সাজ্জাদ ভাট গোষ্ঠীর কাছে। সাজ্জাদ ভাট গোষ্ঠীর কাছে পরীক্ষা দিতে হতো যে সে সন্ত্রাসবাদ করতে পারে, সে সন্ত্রাসবাদের কাজকর্ম করতে পারে, সে জঙ্গি কাজকর্ম করতে পারে। এ দেখুন হামিমকে দেখাচ্ছি আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। কাশ্মীরের সাজ্জাদ গোষ্ঠী অভিযোগ মুখ্যমন্ত্রীর লোকেশন জঙ্গিদের দিত। এই যে কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি বলছিলেন, হোয়াটসঅ্যাপ, খুব গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপের তথ্য চলে এসেছে এসটিএফ এর সামনে। খবর দেওয়াই হামিমের কাজ ছিল। জঙ্গি নিশানায় কি তাহলে মুখ্যমন্ত্রী ছিলেন? খবর দেওয়াই হামিমের কাজ ছিল। আরো একটি প্রেজেন্টেশন দেখুন, পুলওয়ামা জঙ্গি হামলায় সাজ্জাদ গোষ্ঠীর যোগ। জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের স্লিপার সেল সাজ্জাদ ভাট গোষ্ঠী। জৈশ-ই মোহাম্মদের সাজ্জাদ ভাট গোষ্ঠী হচ্ছে স্লিপার সেল। দক্ষিণ কাশ্মীরের জঙ্গিদের, জৈশ জঙ্গিদের লজিস্টিক সাপোর্ট দেওয়া হয়, এরকমটাই খবর। 2019-এ পুলওয়ামায় জঙ্গি হামলায় যোগ সাজ্জাদ ভাট গোষ্ঠীর, এবং তার সঙ্গে সঙ্গে জঙ্গি সাজ্জাদ আহমেদ ভাট এনকাউন্টারে নিহত হয়। তারপরেই গঠিত হয় এই সাজ্জাদ ভাট গোষ্ঠী। এই সাজ্জাদ ভাট গোষ্ঠীর পরে এখনো সক্রিয় এই সাজ্জাদ ভাট গোষ্ঠী, এবং তার কাছেই পরীক্ষা দিতে হতো নাকি, তাদের কাছে নাকি পরীক্ষা দিতে এই হামিম মণ্ডলকে, এবং পরীক্ষা দেওয়ার জন্যই সে যে সন্ত্রাসবাদী কাজকর্ম করতে পারে, জঙ্গি কাজকর্ম করতে পারে, তার প্রমাণ দেওয়াতেই এই হামিম মণ্ডল ছিল মরিয়া। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনা নিয়ে কি বললেন দেখুন। ইটস এ ভেরি সেন্সিটিভ ইস্যু। এটা ইন্টারন্যাশনাল কানেকশনের বিষয় আছে, ন্যাশনাল সেফটি সিকিউরিটির বিষয় রয়েছে। ইনিশিয়ালি এটা নিয়ে আমার অন্তত কিছু বলা উচিত নয়। এটা এসটিএফ ডিটেলসে বলবে। আজকে পিসি নেবে বর্ধমানে, তারপরে তাদের কাছে এলে তারা আরও ইলেকট্রনিক ডিভাইসগুলোকে অ্যাসেসমেন্ট করতে হবে। আওয়ার উমেশ রাই অলসো এই স্ক্যানারের মধ্যে ছিল, বাকিটা আমি বলছি না। ইটস এ ভেরি সেন্সিটিভ ইস্যু, প্লিজ এর থেকে বেশি আমাকে দিয়ে বলাবেন না। ওদের এখনও অনেক কিছু জানা বোঝা বাকি রয়েছে, ওটা ডিজিপি সাহেব বলে দেবে। এর মধ্যে পলিটিক্যাল পার্সন, মুখ্যমন্ত্রী, মন্ত্রীদেরকে ইনভলভ করবেন না। জানা বোঝা এখনো বাকি রয়েছে। এই হামিম মণ্ডল সম্পর্কে সিসি ক্যামেরার ছবিতেই দেখা যাচ্ছে, ধরা পড়েছে যে এসটিএফ এটিএস তারা গ্রেফতার করে এই জঙ্গিকে। তখন কাস্টাড করছে জিমে এই হামিম মণ্ডল। আর হামিম মণ্ডল কোথায় থাকতো? রেনেসা উপনগরী, নবাবহাট। উল্লাস মোড় থেকে আরো কিছুটা দূরে পরের মোড় হচ্ছে নবাবহাট। সেই নবাবহাটে একটা বিরাট আবাসন করে দিলেন প্রমোটাররা, কিন্তু সেখানে যারা বাস করছেন তাদের নিরাপত্তা, সেই নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। বারবার রেনেসা হাউজিং এ সিসি ক্যামেরায় ধরা পড়েছে এই হামিম সে যাতায়াত করছে। বিলাসবহুল টাউনশিপ, সেই বিলাসবহুল টাউনশিপে বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটেছে। টাউনশিপে নিরাপত্তা নিয়ে আগেই বহু অভিযোগ। নিরাপত্তার ফাঁক জেনেই কি জঙ্গিদের ডেরা তৈরি?
আর এইখানেই এই রেনেসা উপনগরীতেই ভাড়া নিয়েছিল একটি ফ্ল্যাট এই হামিম মণ্ডল। জেনে বুঝেই কি যে এখানে নিরাপত্তার অভাব আছে, অভিযোগ আছে নিরাপত্তা নিয়ে। যারা আবাসন তৈরি করেছেন তারা নিরাপত্তার বন্দোবস্ত ঠিকঠাক করেননি কি? শরদিন্দুর কাছে চলে যাব, সরাসরি শরদিন্দুর কাছে যাব। শরদিন্দু, কি অভিযোগ এখানকার বাসিন্দাদের? কেন যারা আবাসন তৈরি করেছেন, বিরাট আবাসন তৈরি করে কি লাপাতা তারা? দেখো, সেই প্রশ্নই বারবার উঠছে। বাসিন্দারা বলছেন যে এত বড় আবাসন, এখানে পুলিশ কর্তা থেকে জেলা প্রশাসনের আধিকারিক, বিভিন্ন ডাক্তার সকলেই থাকেন। আচ্ছা। এবং এখানে 24 ঘন্টা অবাধ যাতায়াত করা যায়। আচ্ছা। অবাধ যাতায়াত, রাত দিন যখন ইচ্ছা ঢোকা যায়। এবং আমরাও দেখলাম যে এই যে 3 নম্বর রাস্তা দিয়ে এই আবাসনে আসা যায়, সেখানে একটা চেকপোস্ট রয়েছে, সিকিউরিটি গার্ড রয়েছে, কিন্তু সেখানে 4 চাকা 2 চাকা যাতায়াত করছে, কাউকে কোনো তার মানে ওই আবাসনের ভেতরে কারা ঢুকছে তাদের নাম লেখা থাকতো না, কোথায় যাবেন সেই সব প্রশ্ন কেউ করতো না। একেবারেই সেই প্রশ্নের কোনো ব্যাপার নেই। এটাই বাসিন্দারা বলছেন যে বারবার চুরির ঘটনা ঘটছে, ডাকাতি হচ্ছে, গুলি চলেছে, তারপরেও কোনো রকম হেলদোল এই কর্তৃপক্ষের মধ্যে দেখা যায়নি। তারা বারংবার দাবি জানিয়েছিলেন, কিন্তু কোনো কাজের কাজ হয়নি। যখন তখন যে ইচ্ছা যে কোনো জিনিস নিয়ে কিন্তু এই ভেতরে ঢুকে পড়তে পারে। ফলে এই জায়গাকে যে হামিম বেছে নেবে এটাই স্বাভাবিক ছিল। পাশেই জাতীয় সড়ক, কোনো কিছু গন্ধ পেলে সে কিন্তু দ্রুততার সঙ্গে দুর্গাপুর, আসানসোল বা ঝাড়খণ্ড, বিহার চলে যেতে পারত। কাছেই কলকাতা, যে কোনো কাজ করে ফিরে আসা যেত। আর জঙ্গি গোষ্ঠীর কাজ করতে গেলে, তাদের পরীক্ষা দিতে গেলে তো শারীরিক কসরত করতে হবে। তাই একেবারে ফ্ল্যাটের পাশেই যদি জিম থাকে তাহলে তো সোনায় সোহাগা। তাহলে জিমও করতো, শারীরিক কসরত হতো, আবার জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তথ্য প্রমাণও দেওয়া হতো। আবার পরিকল্পনা করে সব জেনে বুঝে তারপরে ভাড়া নিয়েছে এই রেনেসা উপনগরীতে। কারণ এখানে আবাসনে বারবার অভিযোগ নিরাপত্তার, কোনো রেজিস্ট্রি খাতা নেই, অর্থাৎ কোনো জায়গায় কোনো নাম লিখতে হয় না, কে ঢুকছে কে বেরোচ্ছে, কোন ফ্ল্যাটে যাচ্ছে, কোনো তথ্যের ব্যাপারই নেই, জিজ্ঞাসাবাদের ব্যাপারই নেই। আর পাশেই জিম, সেই জিম টিম দেখে তারপরে আর ভাড়া নিয়েছিল কার মাধ্যমে? কারণ হামিম মণ্ডলের ফ্ল্যাটের যে মালিক তিনি থাকেন দিল্লিতে। এখানে একজন মুদিখানার দোকানের মালিক, তিনি ফ্ল্যাট ভাড়া খুঁজে দিয়েছিলেন এই হামিম মণ্ডলকে, অর্থাৎ দালালির কাজ করতেন তিনি কি বলছেন দেখুন। এই যে জঙ্গি ধরা পড়ে, এদেরকেও আপনি দেখে দিয়েছিলেন। যিনি ধরা পড়েছেন ওনাকে তো আমি ভাড়া দিইনি, ওনার বাবাকে ভাড়া দিয়েছি। যিনাকে আজকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে, ওনার সঙ্গে এগ্রিমেন্ট হয়নি, ওনার বাবার সঙ্গে হয়েছে এগ্রিমেন্টটা। আর এক কাকা এখানে থাকেন, সেই কাকার সঙ্গে আমাদের ফ্রেন্ডশিপে বাটে তার ওঠা বসা, সেই সোর্সে তো কাকা বলেছিল যে আমার ভাই থাকবে, আমি ভাড়া দিলাম। কি করতো বলতো বাবা, কি বলে? আমার ভাইয়ের কাছ থেকে যেটা শুনেছিলাম যে উনি একটা প্রাইভেট এতে কাজ করেন, কোম্পানি। আচ্ছা, কত টাকা ভাড়া? অ্যাপ্রক্স দেখে বলতে 11-12 হাজারের মধ্যেই, এর বেশি না। এই যে একটা মেহেদা, যার বাড়ি, তার তিনি কোথায় থাকেন? দিল্লিতে থাকেন। দিল্লিতে? হ্যাঁ, ওনার ভাই থাকেন বর্ধমান। আচ্ছা, ওনার সঙ্গে আমার পরিচয়। এই যে ভাড়া দেওয়ার ক্ষেত্রে কোনো ডকুমেন্টস এগ্রিমেন্ট হয় আর একটা পুলিশ ভেরিফিকেশন হয়, সেটা মালিক পক্ষরা করে নেয়। তো ওনাকে দিল্লি থেকে এসেছিলেন? সেটা আমি আর বলতে পারবো। কতদিন হলো এখানে ছিল? এই মে, জুন, জুলাই, মে মাসে এসছেন। আমার একটা গ্রসারি শপ আছে। আচ্ছা, সেই সূত্রেই আপনাকে অনেকে বলে দেখে দিতেন? সবাই নয়, যেগুলো আছে আমাদের কাছে সেগুলো করে দিই। এতে কি আপনাদের কমিশন কিছু থাকে? কমিশন পার্মানেন্টলি থাকে না, 1000-2000 যেটা হয় সেটাই। আপনি ভাড়া দেখে দিচ্ছেন, একটা দায় তো আপনার উপর আসছে। অবশ্যই দায় থেকে যায় আমাদের একদম। এবারে আমরা জাস্ট মালিক পক্ষের সঙ্গে মিলিয়ে দিই। না, আমার সঙ্গে বলতে হয় সেটা থাকতো না এখানে, ও তো কলকাতায় থাকতো। এই দালালরা তো মালিককে ভাড়া খুঁজে দেন। আর বারবার এই রেনেসা আবাসনের নিরাপত্তা নিয়ে অভিযোগ উঠেছে, যেটা বারবার বলছিলাম। এবং এই নিরাপত্তা নিয়ে একটা বড় আবাসন, সেখানে কে ঢুকছে কে বেরোচ্ছে কোনো তথ্য থাকছে না, অদ্ভুত ব্যাপার। আর সেই সুযোগ পরিষ্কার নিয়েছে, বোঝাই যাচ্ছে এই হামিম মণ্ডল আর জিমে কাসরাত। বাসিন্দারা কি বলছেন দেখুন। 2024-এ রেনেসা হাউজিং এ গুলি চলল দেখুন গাড়িতে, আর রেনেসা হাউজিং এ চুরি হচ্ছে দেখুন 2025-এ। তারপরেও কোনো রকম ভাবে সক্রিয় হলো না আবাসন কর্তৃপক্ষ। নাকি আবাসন কর্তৃপক্ষ বলে কেউ নেই? ওখানে পুলিশের অফিসাররা থাকেন,
ভোটাররা থাকেন, তাদের নিরাপত্তা কোথায়? আপনি যেখানে আছেন তার ঠিক ওপরতলায় সেখানে জঙ্গি ধরা পড়েছে, হামিম মণ্ডল। কতজন ছিল তারা? আমি যা জানতাম বাবা মা আর ওই ছেলেটাকে নিয়ে আরো দুজন আর কি, 2 ভাই আর এক বোন ছিল। হ্যাঁ, পুরো পরিবার পরিবার হিসেবেই জানতাম। কথাবার্তা বলতো কিনা? না না, আমরা কোনোদিন সারাদিনই ওর মায়ের সঙ্গে আর টুকটাক কথা বলেছি, আর কারোর সঙ্গে কোনোদিন বাড়ি কোথায় বলতো ওদের? আমি শুনেছিলাম কুসুমগ্রাম, আর কিছু মন্তেশ্বর কুসুমগ্রামে। তাও মন্তেশ্বর কুসুমগ্রাম তাও কিনা জানি না, শুধু শুনেছিলাম কুসুমগ্রাম। নিজেকে কতটা ভয় লাগছে? দেখুন, আমার ভয়ের কিছু নেই, কারণ একটা কিছু হতো, আমার ভয় কিছু নেই। এটা প্রশাসনকে আরো তৎপর হতে হবে। কতদিন ছিল এখানে? ভোটের রেজাল্ট বেরোনোর পরই বোধহয় এসেছিল। ভোটের পর এসেছিল। আপনারা কতদিন আছেন? আপনি? আমি 17 সাল থেকে আছি। এখানে আগে চুরির ঘটনা ঘটেছে, ডাকাতির ঘটনা ঘটেছে, গুলি হয়েছে, এখন আবার জঙ্গি ধরা পড়লো। এখানকার নিরাপত্তা নিয়ে কি বলবেন? নিরাপত্তার গাফিলতি আছে এটা, এবং এমন একটা জায়গা কলকাতার দিকে, আপনার দুর্গাপুর, যেদিকে খুশি পালিয়ে যাওয়ার রাস্তাটা খুব বিশাল। সিকিউরিটি গুলো শুধু পোশাকে সিকিউরিটি, তারা তো আমাদের মতনই মানুষ। তাদের সামনে একটা যদি বন্দুকও ধরে, তাদের কিচ্ছু করার ক্ষমতা নেই। তাদের না আছে কোনো প্রশিক্ষণ, না কোনো ব্যবস্থা, তারা শুধু পাহারা দিতে পারবে।